বাংলাদেশে গত কয়েক বছর ধরে অনলাইনে পণ্য কেনাকাটা বা ই কমার্স ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এদের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান অর্থ জালিয়াতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এবং তারা দেখা গেছে খুব দ্রুততম সময়ে অনেক জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু তারপরও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আজ এসএসআরএম মুক্ত মঞ্চে আমরা কথা বলবো ই কমার্সের দুর্নীতি এবং সরকারের দায় নিয়ে। আপনাদের সাথে রয়েছে আমি শান্তা শারলিন, আমার সাথে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি। পরিচয় করিয়ে দিতে চাই, স্টুডিওতে রয়েছেন দুজন, সৈয়দ ইশতিয়াক রেজা, এডিটর ইন চিফ জিটিভি এবং সারা বাংলা, রয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন হেলাল, সাবেক সহ সভাপতি এফবিসিসিআই, এবং আমার সাথে রয়েছেন অনলাইনে যুক্ত আছেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, সাধারণ সম্পাদক ই ক্যাব। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এসএসআরএম মুক্ত মঞ্চ অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই যেটি বলছিলাম যে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অর্থ জালিয়াতির অভিযোগ উঠেছে এবং তাদের মধ্যে অন্যতম ই ভ্যালি, যেটা নিয়ে কয়েকদিন ধরে বেশ তোলপাড় চলছে। ই ভ্যালিতে ক্ষতিগ্রস্ত গ্রাহকের টাকা কোথায় আছে, রিমান্ডে রাসেল এবং তার স্ত্রী নাসরিনের কাছ থেকে সেটি জানার চেষ্টা করছে পুলিশ। তবে গ্রাহকরা বলছেন যে দুজনকে কারামুক্ত করে দিলে, সময় দিলেই এর সুরাহা হতে পারে এবং জানা যেতে পারে টাকা আসলে কোথায় আছে। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমাদের হাতে, দেখে আসবো সেটি। ই ভ্যালির মালিককে স্ত্রীসহ গ্রেপ্তারের পরও কার্যালয়ে স্বাভাবিক কাজকর্ম চলছিল। ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে আশ্বস্ত করা হয়েছিল গ্রাহকদের। তবে শনিবার পাওনাদারদের উৎকণ্ঠা বাড়িয়ে বন্ধ করে দেয়া হলো রাজধানীর ধানমন্ডিতে ই ভ্যালির কার্যালয়। ফেসবুক পেজে জানানো হলো এখন থেকে বাসায় বসে কাজ করবেন কর্মকর্তা কর্মচারীরা। যদিও আগের মতোই গ্রাহকদের প্রতি আশ্বাসবাণী ছিল অটুট। পাওনা টাকার খবর নিতে শনিবার সকালে ই ভ্যালির কার্যালয়ে আসেন বেশ কয়েকজন গ্রাহক। তবে বন্ধ পেয়ে হতাশা জানান তারা। দাবি করেন টাকা ফেরতে রাসেলকে কারামুক্ত করে সময় দিতে। আমার দাবি হইল তাকে তাকে সময় দেওয়া উচিত। তার তো পাসপোর্ট আটকা, সে বাহিরে পালাই যাইতেছে না। আমি যে মূল টাকাটা প্রিন্সিপালটা ইনভেস্ট করছিলাম ওইটা পেলে আমি সন্তুষ্ট। যাদের মানে কষ্টের টাকা তারা মানে বুঝবে ভাই এগুলো হলো আমাদের কষ্টের টাকা। আর সে আমাদের মানে অফার দিছে, মানুষের ভিতরে একটু লোভ থাকতেই পারে। গুলশান থানায় প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন ই ভ্যালির কর্ণধার রাসেল ও তার স্ত্রী নাসরিন। পুলিশ জানায় গ্রাহকদের টাকা কোথায় আছে জিজ্ঞাসাবাদে সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে। প্রসঙ্গক্রমে তো অন্যান্য বিষয়গুলো আসবে, কেন পারলেন না উনি টাকাগুলো দিতে, টাকাগুলো কোথায় গেল, এই বিষয়গুলো নিয়ে তো সার্বিকভাবে আলোচনা আসবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় ই কমার্স ব্যবসার নামে কেউ প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের প্রতারণা যদি বেশি বেশি ধরা পড়ে তাহলে হয়তো এই প্রতারণাগুলি যে একদম খোলা মাঠে কাজ করে যাবে সেগুলি কমে যাবে। করলে গেলে একটি সুন্দর একটা প্ল্যাটফর্ম ফিরে আসবে। ই অরেঞ্জের কেলেঙ্কারিতে জড়িত বরখাস্ত পুলিশ পরিদর্শক সোহেল রানাকে দেশে ফেরানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। রিপোর্টে দেখছিলাম আমরা ই ভ্যালির যে গ্রাহকরা রয়েছেন তারা টাকা কবে পাবেন, কিভাবে পাবেন, সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা চলছে এবং জানার চেষ্টা চলছে। এই দুজনকে কারামুক্ত করে দিলে আসলে টাকা পাওয়া সম্ভব কিনা সেই প্রশ্ন তো থেকেই যায়। শুরুতেই যেতে চাইবো সৈয়দ ইশতিয়াক রেজার কাছে। ই ভ্যালির প্রসঙ্গে আসার আগে শুরুতে জানতে চাইবো যে এই যে ই কমার্সের প্রতিষ্ঠানগুলো ব্যবসার প্রসার গত এক যুগে বলা যায় যে অনেক বেড়েছে, নীতিমালা প্রণয়ন করতে এত দেরি কেন হলো? ধন্যবাদ আপনাকে। দেখেন, ই কমার্সটা বাংলাদেশে যেভাবে শুরু হয়েছিল এবং যেভাবে মানুষ এটাকে রেসপন্স করছিল, সেখানে বেশ কিছু মানে ভেতরে যেটাকে বলে বিল্ট ইন ডিস্টরশন, মানে জন্মের সময় কিছু ত্রুটি নিয়েই কিন্তু এগুলো শুরু হয়েছে। প্রথম কথা যে অনলাইন স্কিমটা শুরু হয়েছে একটা প্রতারণামূলক দৃষ্টিভঙ্গি থেকে। মানুষকে বলা হচ্ছে একটা, দিচ্ছে আর একটা পণ্য। এই অভিযোগ তো নিরন্তর আমরা নানাভাবে শুনতে পাচ্ছি এবং এইভাবে মানুষ লক্ষ লক্ষ মানুষ পুঁজি খুঁজেছে। দ্বিতীয় হলো পণ্য কিনলেই অস্বাভাবিক ক্যাশব্যাক অফার কিংবা সাইক্লোন অফার, 100 থেকে 150% পর্যন্ত ক্যাশব্যাক অফার। এই জিনিসগুলো মানুষকে প্রলুব্ধ করেছে এবং এটা করার কারণে যেটা হয়েছে যে সে সব কিছু মিলে মানুষ ঝাঁপিয়ে পড়েছে। অথচ ইভিলির জায়গাটায় যদি দেখেন তার মূলধন মাত্র 50,000 টাকা, কিন্তু সে 1,000 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যে। এবং এটা হয় কি, তখন এই যে গ্রোথটা, ফেনোমেনাল গ্রোথ অথবা একটা অ্যাবনর্মাল গ্রোথ, সেখানে কিন্তু
সরকারের যে বিভিন্ন সংস্থাগুলো আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, বাংলাদেশ ব্যাংক আছে, এদের পাশাপাশি আপনি এই যে ইকেবের তমাল সাহেব এখানে আছেন, এদেরকেও কিন্তু দায়ী করতে হবে। এই কারণে ইকেব কোনোভাবেই তার দায় এড়াতে পারে না। তারা যতই বলুক যে তারা 4 জুলাই এসওপি চালু সহ তথ্য দিয়ে সরকারকে ইভিলির ভবিষ্যৎ নিয়ে অবগত করেছেন, কিন্তু গত 2 বছর সবচেয়ে বড় সাংগঠনিক তহবিল তারা কিন্তু ইভিলি থেকে পেয়েছে। সুতরাং এবং ট্রেড ইউনিয়ন বডি হিসেবে ইকেব যদি একটা অ্যাসোসিয়েশন হয়, ট্রেড ইউনিয়ন বডির নেতা আছেন আমাদের এখানে, ট্রেড ইউনিয়ন বডির দায়িত্ব শুধুমাত্র মেম্বারদের স্বার্থ রক্ষা নয়, আমি বলবো ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা, ব্যবসাটাকে বাঁচানো। ব্যবসাটা বাঁচলে কিন্তু গ্রাহকও বাঁচে, ব্যবসায়ীরা বাঁচে। সেই জায়গায় ইকেব সেই অর্থে কোনো ভূমিকা রাখে নাই। এখন হয়তো তারা অনেক কথা বলবে যে আমরা তো এসওপি বলেছি, এটা বলেছি, সেটা বলেছি। এবং তার কর্মীরা, তার সংগঠনের সদস্যরা, অ্যাসোসিয়েশন মেম্বাররা কী ধরনের ব্যবসা করছে, কী ধরনের অফার মানুষকে দিচ্ছে, আমরা কিন্তু গত 2 বছর 3 বছর এগুলো কিন্তু শুনি নাই তাদের কাছ থেকে কোনো ধরনের। হ্যাঁ, তারা বলতে পারেন আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, নানা সময় ফেসবুকে এসেছি, বাট বাস্তবিক করতে মানুষকে সচেতন করার জন্য, জাগরিক করার জন্য যে কাজগুলো করা দরকার সেটা হয় না। আমি তো বলবো বাংলাদেশে ই কমার্স একটা এমএলএমে পরিণত হয়েছে। সেই 2000 সাল থেকে ডেস্টিনি, ইউনিপে, যুবক ইত্যাদি যে নানা সংকটগুলো আমরা দেখেছি, যেগুলো এমএলএম ব্যবসা করছিল, আজকে ই প্ল্যাটফর্মকে ব্যবহার করে ই কমার্সের নামে এখন এমএলএম ব্যবসা চলছে। এবং সেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্ব আছে, ব্যবসাগুলোর তো দায়িত্ব আছেই। এবং দেখেন অরেঞ্জের সাথে একজন পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ইভেলি চোখের সামনে মাত্র 2 বছরে একটা ফেনোমেনাল গ্রোথ করে আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এবং লক্ষ লক্ষ মানুষ এখানে বিনিয়োগ করেছে। সবচেয়ে বড় কথা, আপনি মানুষের কথা শুনছেন, কিন্তু যারা মার্চেন্ট ট্রেডিং করেছে সেখানে, সেই মার্চেন্টদের কথা তো আমরা শুনতেই পাচ্ছি না। কত শত মার্চেন্ট, ছোট ছোট ব্যবসায়ী, হয়তো একজন বুটিকের ছোট নারী উদ্যোক্তা, সে হয়তো এখানে ঢালাওভাবে সেখানে টাকা দিয়েছে, কারণ করোনার সময় তার দোকান বন্ধ আছে, তার পণ্য সরবরাহ করে আজকে সে কোনো টাকা ফেরত পাচ্ছে না। এদের কথা কিন্তু কেউ বলছে না, যারা মার্চেন্ট ট্রেডিং করেছে ওদের সাথে। এবং ইভেলি তো আসলে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসাটা পরিচালিত হয়েছে। সেখানে ফরজারি হচ্ছিল, সেখানে নীতির সংকট ছিল, নীতিমালা তৈরি করতে বেশ কিছু কাজও করেছে, একেবারে যে নীতিমালা হয়নি তা না। যেমন ক্রেডিট কার্ডের উপরে যে নিষেধাজ্ঞাগুলো ছিল, বাংলাদেশ ব্যাংক সেটা প্রত্যাহার করে নেওয়ার পর একজনের গতি এসছে। তারপরে বাণিজ্য মন্ত্রণালয় নানা সময় নানা নির্দেশনা দিয়েছে। তবে একটা কথা বলি যে ইভেলির দায় সরাসরি সরকারের উপরে বর্তায় না, এই কারণে যে এটা গ্রাহক এবং প্রতিষ্ঠান কেন্দ্রিক লেনদেন, কিন্তু ব্যক্তি গ্রাহক, ব্যক্তি প্রতিষ্ঠান কেন্দ্রিক লেনদেন। তাই ইভেলি বন্ধ করলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু মানুষ। সুতরাং মানুষের টাকাটা কিভাবে ফেরত পাওয়া যায়, এই যে মানুষগুলো বলছিল আপনাদের রিপোর্টে যে ওনাকে ছেড়ে দেওয়া হোক, তারা মনে করছে যে এই লোকটা ফিরে এসে অন্তত দায়িত্ব নেই। আমরা ডেস্টিনি, ইউনিপে 2 কিংবা যুবক থেকে যদি দেখি, এই পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন, গ্রেফতার হয়ে তারা বেঁচেছেন। অনেকটা রাস্তার পকেট মারের মতন। পকেট মারকে যখন মানুষ মারতে থাকে, সে কিন্তু পুলিশের আশ্রয় চায়, সে গ্রেফতার হতে চায়, কারণ সে গ্রেফতার হলে বেঁচে যাবে। ইভেলি, অরেঞ্জ, এদের অবস্থা কিন্তু তাই হয়েছে, ডেস্টিনির তাই হয়েছে, ইউনিপে আমরা অর্থাৎ ইতিপূর্বে যে পুলিশের কাছে যাওয়া, প্রতিষ্ঠানগুলো দেখেছি, আপনি সরকারের কাছে ডেস্টিনির কথা যাওয়া, বলছিলেন। সরকারের কাছে জি। গেলে গ্রেফতার হলে বেঁচে গেল। যে আমরা অসংখ্যবার এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি, এবং ডেস্টিনি, যুবক, এগুলো যদি পরপর আমরা বিবেচনা করি, বারবার কিন্তু একই ঘটনাই ঘটছে। ঘটনা ঘটছে। তো তারপর যখন নতুন করে একটি প্রতিষ্ঠান এভাবে চটকদার বিজ্ঞাপন নিয়ে আসছে, তখন কেন তাদেরকে প্রথমেই থামানো হয় না? এটা থামাবে কে? এটা একটা হলো মানুষের যে লোভ আছে, এটা তো একটা আমরা দোষ দিতেই পারি। এখানে নজরদারি সংগঠনগুলো কারা ছিল? একটা হলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে কেন্দ্রীয় ব্যাংক, একটা হলো বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকার, ওখানে যদি কমপ্লেন জমা পড়ে। কিন্তু একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু এটা যেহেতু সরাসরি প্রতিষ্ঠান ভার্সেস তার গ্রাহকদের সম্পর্কের জায়গা, এখানে এই প্ল্যাটফর্মটাকে যারা ব্যবহার করছে গার্ডিয়ান হিসেবে ইকেপ, তাদের কিন্তু অনেক বড় দায়িত্ব ছিল এখানে। জি, আমি চলে যেতে চাইবো দায়িত্বের জায়গাতে মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমালের কাছে। যেমনটা বলছিলেন সৈয়দ ইশতিয়াক রেজা, শুনছিলাম যে দায়িত্বের জায়গাটা হয়তো আপনাদের কাছে বর্তায়। আপনি কি বলবেন এই প্রসঙ্গে, যে শুরুতেই কেন নীতিমালা প্রণয়ন করা হয়নি, কেন আগের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া হয়নি? ধন্যবাদ আপনাকে। না, আসলে যখন কোনো একটা ক্রাইসিস হয়, তখন একজন আরেকজনের উপর দোষ চাপাতে চায়, এটা আসলে খুব স্বাভাবিক একটা ফেনোমেনা। এবং আমরা এই কালচারটাই দেখে আসি, আমরা সমাধানের পথ না খুঁজে বারবার একজন আরেকজনকে খালি দায়ী করছি, কিন্তু আসলে রিয়েল সমাধানটা কোথায় সেই পথটা খুঁজে বের করার চেষ্টা করি না, বা ডেপথে ঢুকি না। এবং মিডিয়াতে এসে অনেক বক্তব্য খুব দেওয়াটা খুব সহজ, যে কারোকে ব্লেম দেওয়াটা খুব সহজ, বাট আলটিমেটলি যেই
অ্যানালাইসিস গুলা করা হয়, যে পলিসি গুলা তৈরি করা হয়, তার ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ থাকে, অনেক ইকুয়েশন কাজ করে, অনেক ধরনের স্টেক হোল্ডার কনসালটেশন করতে হয়, অনেকগুলা সমন্বয় ঘটাতে হয়, যার মাধ্যমে একটা পলিসি তৈরি হয় বা একটা ফ্রেমওয়ার্ক দাঁড়ায়। ই কমার্স ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে নতুন, এটা নিয়ে আমরা অ্যাসোসিয়েশন থেকে কাজ করে যাচ্ছি 2014 সাল থেকে। আমাদের প্রতিষ্ঠানকেও খুব বয়স খুব বেশি না, 6-7 বছর হলো। আমাদের এখন 1600 মেম্বার রয়েছে, তার মধ্যে প্রতিষ্ঠান ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান অনেক। তো গত 2 বছরের প্যান্ডেমিকের সময় যে সবগুলো ব্যবসা বন্ধ থাকলেও ই কমার্স ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থান তৈরি হয়েছে প্রায় 5 লক্ষের উপর। এবং এই প্যান্ডেমিকের সময়, লকডাউনের সময় কিন্তু ই কমার্স ইন্ডাস্ট্রি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আর সবাইকে এক কাঁধে দাঁড় করানো বোধহয় ঠিক নয়। কিছু যে দুষ্টু চক্রের জন্য যারা প্রতারণা করছে তাদের সাথে সবাইকে মিলিয়ে ফেললে হবে না। ই কমার্স ইন্ডাস্ট্রিতে একটা প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা অনেক আগে থেকেই বলে আসি। ভাই তো নিজেও বললেন যে ভাই আপনি বোধহয় আপনার কাছে যদি ডেটা বা তথ্যপত্র থাকে তাহলে আপনি হয়তো দেখবেন 2019 সালে বাংলাদেশ ব্যাংকের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমরা একটা সার্কুলার দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকে, যে এসক্রো সার্ভিস চালু করার জন্য। এটা কেন দেওয়া হয়েছিল? এটা ইক্যাপ থেকে প্রস্তাবনা দিয়েছিলাম যে এই ধরনের প্রবলেম হতে পারে, এটা এনভিশন করে আমরা গভর্নমেন্টকে একটা সাজেশন দিয়েছিলাম 2019 সালে কথা বলছি, যে এসক্রো সার্ভিস চালু করার জন্য। তো আজ অব্দি এসক্রো সার্ভিসটা চালু হয় নাই। যেটা হয়েছে সেটা কিন্তু অটোমেটেড না, ম্যানুয়াল পদ্ধতিতে হচ্ছে। 2020 সালে যখন এইটা নিয়ে কথা হচ্ছে, ইভ্যালি বিভিন্ন ইস্যু নিয়ে কথা হচ্ছে, আমরা কিন্তু একটি কমিটি তৈরি করে দিয়েছিলাম। বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির 5 জন প্রফেসর, 2 জন লয়ার সহ একটি কমিটি গঠন করে এদের বিজনেস প্ল্যান অ্যানালাইসিস করে আমরা বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং আইসিটি ডিভিশন সহ সকলকে বলেছিলাম যে এই বিজনেস মডেলটা আসলে সাস্টেনেবল বিজনেস মডেল না, এবং এটার মধ্যে অনেক লুপহোল রয়েছে, এবং সেটাকে কিভাবে রেকটিফাই করতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমাদের এসওপিতে এসেছে। কোন প্রতিষ্ঠানের বিজনেস পলিসি নিয়ে কথা বলেছিলেন আপনি? হ্যাঁ, আমরা ইভ্যালি এবং এই টাইপের যে সমস্ত মূলত ইভ্যালিকে নিয়ে আমরা বিজনেস অ্যানালাইসিস করেছিলাম, এবং সেই রিপোর্টটি আমরা গত বছর দিয়েছি বাণিজ্য মন্ত্রণালয়কে, যে দ্রুততম সময়ের ভিতরে যাতে এসওপিটা প্রণয়ন করা হয়, এবং এটা না হলে যে ক্ষতিগ্রস্ত হবে সেটাও আমরা জানিয়েছিলাম গত বছর। এবং এসওপিটা এই পাস হয়েছে জুলাই 4 তারিখে, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ এটা অনেকগুলো স্টেক হোল্ডার কনসালটেশন করতে হয়েছে এই জায়গাটাতে। আমরা এই ই কমার্স যে একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এবং এই সেক্টরে যে এই ধরনের প্রবলেমগুলো হতে পারে, চ্যালেঞ্জগুলো আসতে পারে, আমরা 2016 সাল থেকে আইসিটি ডিভিশন থেকে যাত্রা শুরু করি। আমরা একটা ড্রাফট প্রস্তুত করে দিয়েছিলাম ডিজিটাল কমার্স নীতিমালা। আপনারা যদি নীতিমালাটা দেখে থাকেন তাহলে দেখবেন সেই নীতিমালার ভিতরে সুস্পষ্টভাবে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলা আছে। ইক্যাপ যে কিছুই করে না তা না, কিছু কাজ তো আমরা করেছি। আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই যে একটা সমন্বয়ে একটা সেন্ট্রাল সেল থাকা দরকার আছে, যেটা সমন্বয় করবে বিভিন্ন মিনিস্ট্রিগুলোকে। যেমন বাণিজ্য মন্ত্রণালয়, আপনি ডিজিটাল কমার্স নীতিমালাটা দেখবেন, ওখানে বলা আছে সেলটার কাজ হবে আইসিটি ডিভিশন, বাংলাদেশ ব্যাংক, ভোক্তা অধিকার কম্পিটিশন কমিশন সহ পোস্ট অ্যান্ড টেলিকম মিনিস্ট্রি সহ সকলকে সমন্বয় করে স্ট্র্যাটেজি প্রণয়ন করা এবং যুগোপযোগী পদক্ষেপগুলো নেওয়া। ওখানে কি আরো বেশ কিছু কমিটি কথা বলা আছে, টেকনিক্যাল কমিটি কথা বলা আছে, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি কথা বলা আছে, এবং কোন মিনিস্ট্রি কার কি রোল, কে কি ভূমিকা পালন করবে সেগুলোও বলা রয়েছে। জি জি, অবশ্যই কিছু বলতে চাচ্ছেন যে জায়গাটাতে আমরা বারবার আলাপ আলোচনা করছি, আমরা বারবার একজন আরেকজনকে দায় ঠেলে দিচ্ছি, একজন আরেকজনের প্রতি দায়, কিন্তু যে জিনিসগুলো হওয়ার কথা ছিল 2018 সাল থেকে সেই জিনিসগুলো এখনো হয়নি। আগামী বছর এই সময়ে এসে আবার 1 বছর পর ভাইয়েরাই আবার বলবেন যে এই ক্যাপ কিছু করেনি। কারণ এই ফোরামের মাধ্যমে আমি একটু প্রমাণ রাখতে চাই, আমি এখনো বলছি যে এই কাজগুলো হওয়ার কথা ছিল, হয় নাই, এখনো হয় নাই। আমরা ডিজিটাল যুগে বসবাস করে অ্যানালগ পদ্ধতিতে এই দুর্নীতি চক্রগুলোকে ধরার চেষ্টা করছি। আমরা বহুদিন ধরে বলে আসি যে বাংলাদেশের ই কমার্স হচ্ছে একটা ইনফরমাল সেক্টরে, আমাদের কোনো কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সেন্ট্রাল কোনো কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সেল নেই, এখনো বলছি এখনো কোনো সেন্ট্রাল কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সেল নেই, এখনো মনিটরিং এর জন্য কোনো ডিজিটাল পদ্ধতি নেই, এখনো কোনো লোকবল নেই যে এই যে এসওপিটা হলো শত শত প্রতিষ্ঠান ই কমার্স ব্যবসায় আসে, এই এসওপি গুলো কে ইনশিওর করবে যে অনেক নীতিমালা নেই। এই প্রসঙ্গ ধরে আবারও ফিরবো, আমি সৈয়দ ইশতিয়াক রেজার কাছে একবার ফিরতে চাইবো, কি বলছেন আমি বলতে একটু চাচ্ছেন? তমাল সাহেবের কাছে একটু জানতে চাই, সেটা হলো যে 4 জুলাই এসওপিটা হয়েছে, বেশি দিন আগে না, এটা সেপ্টেম্বরের মাঝামাঝি, অগাস্ট গিয়েছে, এবং আলোচনাটা কিন্তু ইভেলি নিয়ে আলোচনাটা অনেক আগে থেকে শুরু হয়েছে।
আপনারা ট্রেড বডি হিসেবে বিইং এ মেম্বার, ইভেলি আপনাদের মেম্বার ছিল, মেম্বারের কাছ থেকে সাংগঠনিকভাবে যত সহায়তা নিয়েছেন ততটা সতর্ক করেছেন কিনা তাদেরকে, তাদের এই তথাকথিত সাইক্লোন অফ আর? আমরা গত বছর না তার আগে থেকে ইভ্যালির সাথে আমরা সেভারাল টাইম বসেছি, তাদেরকে আমরা সতর্ক করেছি, তাদেরকে জানানো হয়েছে, তাদের বিজনেস রেকটিফিকেশন করার কথা বলা হয়েছে। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা আমাদেরকে বারবার যেটা বলেছে যে দে আর লুকিং ফর অ্যান ইনভেস্টমেন্ট, একটা বড় অ্যামাউন্ট অফ ঘাটতি তাদের রয়েছে এবং সেটার জন্য তাদের ইনভেস্টমেন্টের প্রয়োজন। সেই ইনভেস্টমেন্ট আমাদেরকে আশ্বাস দিয়ে এসেছিল গত 2 বছর ধরে তারা বাংলাদেশ বাইরে থেকে ইনভেস্টমেন্ট পাচ্ছে। আপনি দেখেছেন কিছুদিন আগেও তারা বলেছে যে যমুনা থেকে তারা ইনভেস্টমেন্ট আসবেন। এখন দেখেন একটা সিম্পল বিষয়টা দেখেন, একটা কোম্পানি যখন ইনভেস্টমেন্ট সিক করছে, যখন তারা আমাদেরকে আশা দিচ্ছে যে তারা একটা ইনভেস্টমেন্ট পাচ্ছে যেখানে লক্ষ লক্ষ উদ্যোক্তা জড়িত রয়েছে, সেই জায়গায় যদি আমরা ইভ্যালির মতন করে একটা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেই এবং আমাদের বন্ধ করার ফলে যদি তারা সেই ইনভেস্টমেন্টটা সিক করতে না পারেন, তাহলে এই যে লক্ষ লক্ষ উদ্যোক্তা তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দায়ভারটা কে নেবে? এটার একটা বিগ কোশ্চেন। আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম তারা যাতে ইনভেস্টমেন্ট সিক করতে পারেন, ভ্যালুয়েশন তৈরি করতে পারেন এবং এই ভ্যালুয়েশনের মাধ্যমে যাতে তারা তাদের এই ঘাটতিটা পুষিয়ে ক্রেতাদেরকে ফিডব্যাক দিতে পারেন। আমরা কিন্তু লাস্ট কিছুদিন আগেও তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, তারা আমাদের কাছে সময় চেয়েছেন এবং তারা এও বলেছেন যে তারা 1000 কোটি টাকার ইনভেস্টমেন্ট তারা সিক অলরেডি করছেন। সো এই অবস্থা থেকে আমাদের পজিশনটা ছিল পিটি ক্লিয়ার, আমরা তাদেরকে সময় দিতে চেয়েছিলাম যাতে করে তারা তাদের ক্রেতাদের এবং ভোক্তা যারা আছেন বা বিক্রেতা যারা আছেন তাদের পয়সা করি যাতে তারা শোধ করতে পারেন। সো এই জায়গাটায় আমাদের অবস্থান ছিল পিটি স্ট্রেট ফরওয়ার্ড। বাট আমরা কোনোভাবেই এই পুঞ্জি স্কেমের বিজনেসের পক্ষে কোনোদিনও ছিলাম না। ফ্রম দ্য বিগিনিং থেকে আমরা স্ট্যান্ড অবস্থান নিয়েছিলাম এবং আমরা নিয়েছিলাম বলেই আজকে এই যে বন্ধ হচ্ছে এগুলো এই ক্যাবের ফলেই আপনি দেখেছেন যে এই বেশ কিছুদিন ধরে এসওপি মেনে যারা ব্যবসা করছেন না তারা কিন্তু অপারেশনে নেই। এটা না হলেও আগামী 6 মাসে আরো 10,000 কোটি টাকা ঘাটতি থাকতো এবং সেটার দায়ও তখন কে নিত? আমি মনে করি যে ই কমার্স একটা সম্ভাবনাময় খাত, এখনো সময় আছে যাতে করে সবাই এসওপি মেনে, আইন মেনে, পলিসি মেনে ব্যবসা যাতে পরিচালনা করতে পারে, একজন আরেকজনের প্রতি ব্লেম না করে আসলে কোথায় প্রবলেম সেই প্রবলেমটা আইডেন্টিফাই করে এটা যাতে একটা স্ট্রাকচার সমাধান দিতে পারি সেই প্রস্তাব আমি রাখতে চাই। ধন্যবাদ। জি ধন্যবাদ। এবার মোহাম্মদ হেলাল উদ্দিন হেলালের কাছে জানতে চাইবো, দুজনের কথা শুনছিলাম আমরা দেখছি যে অনেক দিন ধরে ই কমার্সে বেশ কিছু প্রতিষ্ঠান যেহেতু ব্যবসা করে যাচ্ছে তাদের ভোক্তা অধিকার রক্ষায় যে নীতিমালা প্রণয়ন করা জরুরি সেই বিষয়টিতে আমরা কত দূর এগোতে পেরেছি, কতদিন আর সময় লাগবে? ধন্যবাদ শান্তাপা, আমি সবার কথাই শুনলাম। বিশেষ করে তমাল সাহেব যে কথাগুলো বললেন যে মানে মিডিয়ার সামনে এসে কথা বলা খুব সহজ। তমাল সাহেবরা প্রচুর কথা বলেন কিন্তু মিডিয়াতে, হ্যাঁ, মানে ই কমার্স নিয়ে অনেক কথা আমরা এই পর্যন্ত শুনেছি, কিন্তু কাজের কাজ যেটা হচ্ছে এইটা কার বুঝতে বাকি ছিল 3 লক্ষ টাকার মোটরসাইকেল 1 লক্ষ টাকা বিক্রি করে দিচ্ছেন, তারপরে সেই ব্যবসায় লাভ হবে, সেই ব্যবসা উদ্যোক্তা তৈরি হবে, এটা কি কারো বোঝার বাকি ছিল? আমরা একটা ডে ওয়ান সবাই বুঝতেছিলাম কিন্তু যে এটা হচ্ছে দেবে নেবে দেবে নেবে নেবে তো আর দেবে না, এবং তাই হচ্ছিল। ওদের ভাগ্য খারাপ, যেহেতু করোনা এসছে ওই পরিমাণ ফিডব্যাকটা তারা পায় নাই। ফিডব্যাক পেলে তারা দেশেও থাকতো না, তারা চলে যেত। এবং আমরা দেখলাম যে এই অরেঞ্জের লোকজন যেভাবে চলে গেলেন। আমাদের প্রবলেমটা একটি জায়গা, যেটা ইশতাক ভাই অনেকটা বলেছেন, প্রবলেমটা হচ্ছে আমাদের যে রেগুলেটরি বোর্ডগুলো আছে ওরা সব দেখবে বুঝবে, কিন্তু যখন ধরবে তখন আর সময় থাকবে না। এখন তাদের 1000 কোটি টাকা তাদের হচ্ছে লায়াবিলিটিস। আজকে যে ই কমার্স যে কমিটিগুলো আছে, প্রথমত হচ্ছে এই ই কমার্স কেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাদের নিতে হবে, মানে গার্জিয়ানশিপ নিতে হবে? তারা কেন আইসিটি মন্ত্রণালয়ে গেলেন না? তারা আইসিটি নিয়ে কাজ করবেন, আইসিটি মন্ত্রণালয়ে যাবেন না, তারা যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ে। আচ্ছা, বাণিজ্য মন্ত্রণালয়ে গেলেন, খুব ভালো কথা। এবার তারা বলছেন কি ই কমার্স ইন্ডাস্ট্রি, ওনারা কি তৈরি করেন আমি একটু জানতে চাই। ইশতাক ভাই, আমি জানি না আপনি আমাকে বুঝাইতে পারবেন কিনা, ওনারা কি তৈরি করেন যে কোনো ইন্ডাস্ট্রি নাম দিচ্ছেন? মানে এটা হচ্ছে এমন একটা নামকরণ করা যাতে মানুষের মধ্যে এক ধরনের বিশ্বস্ততা অর্জন হয়। আপনি দেখেন খাবারের বিষয়ে, আপনি ফুড পান্ডা থেকে খাবার অর্ডার দেবেন, ফুড পান্ডার প্যাকেট তৈরি করে ওনারা খাবার সাপ্লাই দিচ্ছেন অন্য জায়গাতে। শুধু খাবার না, প্রত্যেকটি জায়গায় আপনি অনলাইনে দেখবেন একটা, যখন রিসিভ করবেন তখন দেখবেন আরেকটা।
এটা কিন্তু প্রতিনিয়ত হয়ে আসছে এবং আমরা বারবার বলছি এই কিন্তু ঘটনা বিশ্বব্যাপী কিন্তু আমরা এই চিত্র দেখি এই না। চিত্র নাই। আমরা যদি অ্যামাজনের এক্সাম্পলটা নিই, বাংলাদেশে যদি এই প্ল্যাটফর্ম তৈরি হয় হয়তো দেখবো, আমরা পাশের দেশেই দেখতে পাই যে প্রোডাক্ট অর্ডার করা হচ্ছে মানুষ চুজ করছে চলে আসছে, কিন্তু আমাদের দেশের অনলাইন বিজনেসের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে এই কারণে। প্রবলেমটা হচ্ছে আমরা ঘোরার আগে গাড়ি জুড়ে দিয়েছি। প্রবলেম হচ্ছে এই জায়গা হচ্ছে সমস্যা। আমরা ই কমার্স ব্যবসাটা ডেফিনেটলি সারা পৃথিবীতে ই কমার্স এখন কিন্তু যথেষ্ট মানে সুপরিচিত এবং এটা ব্যবসা করছে তারা। আমরা সেটা চাই ই কমার্স হোক। এবং আমি যে কথাটা বলতে চাই, আপনি লাইসেন্স দিলেন কিন্তু আপনি তাকে লুক আফটার করলেন না। আমি একটা ছোট্ট কারখানা করতে গেলে আমাকে 16টা প্রতিষ্ঠান থেকে আমাকে কিন্তু পারমিশন নিতে হয়। 16টা প্রতিষ্ঠানের পরে আমার কত টাকা ইনভেস্টমেন্ট, আমি ওখানে মানে কী করছি এটা প্রতিনিয়ত কিন্তু মনিটর করা হচ্ছে। তাহলে আপনি ই কমার্সের বেলায় কে কারা কোথায় কোন জায়গায় লুক আফটার করেছে বলেন? তারা প্রতিনিয়ত কাজগুলো করে যাচ্ছেন। আপনি আমার দোকান থেকে মাল নিয়ে যাচ্ছে, মাল নিয়ে উনি একটা অ্যান্ড্রয়েড টেলিফোন নিয়ে প্রতিদিন আপনি খুঁজে খুঁজে দেখবেন যে প্রতিদিন ডিজাইন দিচ্ছে এবং আমাদের এখন বাসা মানে অনেকের কোনো কাজ নাই, হ্যাঁ, বিশেষ করে আমাদের ফ্যামিলি যারা মেম্বার আছেন, দেখতে দেখতে একটা অর্ডার দিলেন, দিন শেষে যে অর্ডারটা আপনার কাছে দেওয়া হলো সেটার সঙ্গে রং মিলবে না অথবা আপনার সাইজে মিলবে না, এরকম একটা অবস্থা। আমরা চাই এই ক্যাব আরও ভালোভাবে পথ আগাক, এতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা যারা অফলাইনে ব্যবসা করি, অর্থাৎ আমাদের একটা দোকানের দাম ছিল 3 কোটি 4 কোটি টাকা, সেই দোকান এখন দাম হচ্ছে 50 লক্ষ টাকা। আপনি একটা সময় একটা মার্কেটে গিয়ে টুলেট আপনি খুঁজে পেতেন না, টুলেট দেখলে 100 লোক হুমড়ি খেয়ে পড়তো যে এখানে একটা দোকান খালি হয়েছে, আমি ব্যবসা শুরু করি। এখন মার্কেটগুলো গিয়ে দেখবেন শত শত দোকান টুলেট লাগানো, ব্যবসা নাই। ব্যবসা কোথায় চলে গেছে? ই কমার্স। আমাদের তো আপত্তি নাই, কিন্তু এই ব্যবসাটা যদি উনি যথাযথভাবে করতে পারতেন আমাদের কোনো আপত্তি ছিল না। আজকে যে মানুষগুলো প্রতারিত হলো এই ই ভ্যালি থেকে শুরু করে ই অরেঞ্জ থেকে শুরু করে, আগেগুলো তো বাদই দিলাম, আমরা ডেস্টিনির কথা আপনারা বলেছেন, এগুলো সবই আমরা জানি। আমাদের প্রশ্নটা একটি জায়গায় যে নীতি নির্ধারণটা যদি শক্ত করে করা হতো তাহলে কিন্তু আজকে এই ই ভ্যালির মতো লোক আজকে এই 1000 কোটি টাকা গ্রাহকদের নিয়ে যেতে পারতেন না। ওনারা ইন্ডাস্ট্রির নাম দিয়েছেন, আপনি দেখেন যারা এখানে গিয়েছেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যেটা রেজা ভাই বলেছেন, আমার সাথে একমত যে আমাদের মধ্যে একজন লোভ কাজ করে। আমরা যখন দেখি যে 3 লক্ষ টাকার মোটরসাইকেলটা এনে আমি 1 লক্ষ টাকা দিলে আমি সেটা পেয়ে যাচ্ছি, এনে সে আবার আরেক জায়গায় বিক্রি করে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু সে রাখছে না, সে কিন্তু এটা আরেক জায়গায় বিক্রি করে দিচ্ছে, ওখান থেকে সে 50,000 বা 1 লাখ টাকা লাভ করলো। এইটা কার বুঝতে বাকি ছিল দেশে যে 3 লক্ষ টাকার মোটরসাইকেলে 2 লক্ষ টাকা লাভ হয় না, 3 লক্ষ টাকার মোটরসাইকেল বিক্রি করলে বড় জোর 7 থেকে 8,000 টাকা লাভ হয়, তাহলে আমি সেটা বিক্রি করছি। একটা আমাদের পুলিশ কর্মকর্তা একদিন বলেছিলেন যে বাংলাদেশ সব সম্ভবের দেশ, মানে এখানে আপনি যখন যা খুশি আপনি করতে পারেন। হ্যাঁ, বিপদে পড়েছেন, এখন ধরেন আপনি আজকে রাসেল সাহেব ধরা পড়েছেন, ওনার ওয়াইফ ধরা পড়েছেন, এইটা ধরা পড়তেন না যদি না এই করোনা ভাইরাস না আসতেন। তো সেই কারণে আমার অনুরোধটা হচ্ছে, আসলে আমরা চাই সরকার তার রেগুলেটরি বডি যেটা আছে তারা যথাযথ ওদের কিন্তু আজকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। আপনি একটা কাস্টমার, একটা নাগরিক প্রতারিত হচ্ছে চোখের সামনে, আর সেখানে কারো কিছু করার থাকবে না, এইটা আমার মনে হয় খুব যৌক্তিক কোনো মানে বার্তা হতে পারে না। মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, আমি তার কথার প্রসঙ্গ ধরে একটি কথা জানতে চাই, যে বলছিলেন যেটি 3 লক্ষ টাকার বাইক 1.5 লক্ষ টাকার বাইক আমরা 3 লক্ষ টাকার বাইক আমরা 1.5 লক্ষ টাকায় দিতে পারছি কিভাবে, এটা কিভাবে সম্ভব হচ্ছে? এই প্রসঙ্গ ধরে বলতে চাই যে যখন কেউ ই ক্যাবের মেম্বার হিসেবে কোনো প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হচ্ছে, তাদের বিজনেসটা কি ধরনের সেটি কি যাচাই বাছাই করা হচ্ছে কিনা, বা কেন হচ্ছে না? এটি তো শুরুতেই হওয়ার কথা ছিল। জি, ধন্যবাদ আপা। ধন্যবাদ হেলাল ভাই, আপনি চমৎকারভাবে প্রেজেন্ট করেছেন। এটা তো আসলে আমাদের সবারই ইন্ডাস্ট্রি, মানে ই কমার্স ইজ নট এ নিউ থিং। যে কোনো ব্যবসারই একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, বাট ই কমার্স মার্কেট প্লেস নিয়ে অনেকে ব্যবসা করেন, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট মডেল। আমরা যেটা দেখেছি, আসলে এই কোশ্চেনটা বেশি করা উচিত আমাদের কম্পিটিশন, দেশে একটা কম্পিটিশন কমিশন রয়েছে এবং ভোক্তা অধিকার অধিদপ্তর রয়েছে। আমার মনে হচ্ছে যে এই কোশ্চেন গুলোর অ্যান্সার তাদেরই করা উচিত। কেন 2 লক্ষ টাকার প্রোডাক্ট 1 লক্ষ টাকায় বিক্রি করছেন, এবং করেও কেন তারা কোনো এটার বিরুদ্ধে কোনো কথা বলছেন না? কেন ভোক্তা অধিকার বলছেন না? কেন কম্পিটিশন কমিশন বলছেন না? আমার মনে হয় তাদেরও এটার জবাবদিহিতা ওনারাই ভালো করতে পারবেন আমার থেকে বেশি। আমরা এই পুঞ্জি স্কিমের বিরুদ্ধে কথা বলে আসছি
দীর্ঘদিন ধরেই এটা পুরো মার্কেটটাকে যে নষ্ট করছে, কম্পিটিশনের জায়গা থেকে লোকাল উদ্যোক্তাদের, ক্ষুদ্র উদ্যোক্তাদেরকেও বেড়ে ওঠার ক্ষেত্রে অনেক বড় প্রভাব ফেলছে এই কিছু কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো এই স্কেলে। এটা হয় ওয়ার্ল্ড ওয়াইড, এটা পরিচিত কনসেপ্ট যে আপনি ডিসকাউন্ট মডেলে শুরু করতে পারেন। অনেকেই ডিসকাউন্ট দেন, কিন্তু সেটা নট পাবলিকের টাকা থেকে, এটা নিজের ক্যাপিটাল থেকে তারা খরচ করে দিতে পারেন ফর দ্য টাইম বিং এর জন্য, 1 মাস 2 মাস 3 মাস 4 সেই মাস। ডিসকাউন্ট কি এরকম অস্বাভাবিক হয় কিনা, সেই Sorry? ডিসকাউন্টের পরিমাণ কি এরকম অস্বাভাবিক হয় কিনা যে অর্ধেক দামে ছেড়ে দেওয়ার বিষয়টি? হ্যাঁ, হতে পারে। আপনি যদি এখন একটা বাজারে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, একটা কিনলে একটা ফ্রি আপনি দিচ্ছেন না, 50% ডিসকাউন্টে দিচ্ছেন না, 90% ডিসকাউন্ট দিতে পারে, বাট খুব অল্প পরিমাণে। তমাল ভাই সেটা প্রোডিউসার পারে, তমাল ভাই সেটা প্রোডিউসার পারে, কিন্তু সেটা কি বিক্রেতা পারে? পারে পারে না, এটা বিক্রেতাও করতে পারেন যদি সে তার বিজনেস প্রমোশনের জন্য। ইভেন ইন্টারন্যাশনালি আপনি যে কোনো ওয়েবসাইট দেখেন না কেন, হয়তো প্রথম দিকে যখন তারা মার্কেটে আসে, তারা একটা বড় অফার দিয়ে মার্কেট অ্যাকুইজিশন করতে চায়, কিন্তু সেই ক্ষেত্রে তাদের একটা সিকিউরিটি থাকে, তাদের নিজস্ব ক্যাপিটাল থাকে। আমাদের দেশে শত শত কোটি টাকার ট্রানজেকশন হয়েছে, তারা নিজেরাই একটা ব্যাংকিং মডেলে স্টাবলিশমেন্ট করার চেষ্টা করেছেন। তাহলে বাংলাদেশ ব্যাংক কেন কিছু বলে নাই? এই যে কাস্টমারদের টাকাগুলা নিয়ে আরেকজন ব্যবসা করছেন, তারা কেন কোনো কথা বলেননি এতদিন ধরে? আমরা তো বলে এসেছি যে পুঞ্জি স্কিম বা এই এমএলএম সিস্টেমে যে বিজনেসগুলো আছে, সেগুলো কোনোভাবেই সাস্টেনেবল মডেল না। ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে আরেকজন ক্রেতাকে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, এই টাকা তো আর নাই, এই টাকা তো কোম্পানির কাছে না, এটা ক্রেতার কাছে, আরেক ক্রেতার কাছে টাকা। দিস ইজ এ কমপ্লিটলি পুঞ্জি স্কিম। Unless otherwise you get the valuation and get money from other sources, this model cannot be a sustainable model. So এইটা তো কোনো বিজনেস মডেল হতে পারে না। তো মানে ইউ আর ট্রিটিং অ্যাজ এ ব্যাংক কি করে আরেকজনের কাছ থেকে টাকা নেয়, তারপর বিজনেস করে হয়তো অন্যদেরকে দেয়। সো ইউ আর অপারেটিং লাইক এ ব্যাংক, ইট ক্যানট বি হ্যাপেন। সো এই মডেলটা যে প্রবলেম, এটা কিন্তু প্রতিষ্ঠিত এবং এটা গিয়ে বলে আসছি, কিন্তু এখন এটাকে কে করবে? দ্য কোয়েশ্চেন ইজ হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি টু এনশিওর দ্যাট। এখনো তো হচ্ছে না। আপনি যে মডেলগুলো নিয়ে আপনি দেখেন, একদম প্রত্যন্ত অঞ্চল বন্ধু। আমি তো ধরেন ইক্যাবের মেম্বার বাদই দিলাম, আমাদের ইক্যাবের মেম্বার, আমি আবার একটু আগে বলেছিলাম, আমাদের এই ওভারঅল ই কমার্স ইন্ডাস্ট্রি মাত্র 20% হচ্ছে ফর্মাল সেক্টরে, 80% চলে গেছে ইনফর্মাল সেক্টরের হাতে। 80%। লক্ষ লক্ষ ফেসবুক ভিত্তিক উদ্যোক্তা এখন ব্যবসা করছেন, উদ্যোক্তারা অনলাইনে ঘরে বসে থেকে ব্যবসা করছেন। আপনি তো এদেরকেও কোনো ট্র্যাক এন্ড ট্রেসিং এর মধ্যে আমরা নিয়ে আসতে পারছি না। আমাদের দেশের সিস্টেমটাকে যদি আমরা স্ট্রাকচার জায়গায়, মনিটরিং সিস্টেমটাকে যদি আমরা স্ট্রাকচার জায়গায় না আনতে পারি, এই প্রবলেম সামনে আরো হতে থাকবে। এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চল বন্ধু হয়তো এই মডেলটা ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, কারণ মনিটরিং এর অভাবে। আমি তো মনিটর করতে পারছি না, কে করবে মনিটর? কার এত সামর্থ্য আছে এই জিনিসগুলো মনিটরিং করা? জি, মনিটরিং নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো। আপনি আমাকে একটা কোশ্চেন করেছিলেন, অ্যাসোসিয়েশন থেকে আমরা প্রত্যেকটা যাচাই বিচার করি কিনা। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মেম্বারদেরকে যাচাই বিচার করে, তাদের কাগজপত্র দেখে, তাদের ট্র্যাক রেকর্ড দেখে আমরা তাদেরকে লাইসেন্স দেই। কিন্তু সে টাকাটা কোন সোর্স থেকে এনেছে, তাদের নিজস্ব ক্যাপিটাল আছে কিনা, বা এই টাকাটা দিয়ে কতদিনে সে সাস্টেনেবল ডিসকাউন্ট মডেল নিয়ে যাবে, এগুলো তো এখন মেম্বারশিপ দিয়ে তখন তো এগুলো দেখার সুযোগ থাকে না। আর আগেও বলেছি, এটা কমপ্লিটলি নিউ ইন্ডাস্ট্রি। আমরা চেয়েছি যাতে এখানে বেশি উদ্যোক্তা আসেন, বেশি লোক বলে জনগণ যাতে এখানে এসে এই ইন্ডাস্ট্রিটা ফ্লারিশ করে। একটা ইন্ডাস্ট্রি যখন প্রথমেই শুরু করে, তখন কিন্তু এত রুলস এন্ড রেগুলেশন আইনের মধ্যে দিয়ে আমরা ফেলে দিতে পারি না, তখন এই ইন্ডাস্ট্রিটা বাধাগ্রস্ত হয়। আমরা এটাকে ফ্লারিশ করতে দিতে চেয়েছিলাম, যে কারণে আমরা অনেকটা লিবারেল ছিলাম, বাট গ্রাজুয়ালি আমরা আস্তে আস্তে করে এটার পলিসি করেছি, আস্তে আস্তে করে আমরা স্ট্রাকচারের দিকে যাচ্ছি। তো আমার মনে হয় যে এই সেক্টরটাকে স্ট্রাকচার করলে এই সেক্টরটা যেই বেনিফিট দিতে পারবে, আমরা অলরেডি প্যান্ডেমিকের সময় ইট ইজ অলরেডি প্রুভেন। আমরা আমাদের একটা স্ট্যাটিস্টিক্স বলে আগামী 2 বছরে আরো নতুন 5 লক্ষ লোকের কর্মসংস্থান তৈরি হবে শুধু এই সেক্টর থেকে। পুরো বিশ্বই আসলে এই সেক্টরের দিকে ঝুঁকে যাচ্ছে, আমাদেরও খুব একটা সুযোগ নেই এই সেক্টর থেকে সরে যাওয়ার। কিভাবে আরো নীতিমালা প্রণয়ন করে এটাকে সাস্টেইনেবল করা যায়, সেটির চেষ্টা আমাদেরকে করতে হবে। আমরা বিভিন্ন সময় দেখছি যে ই কমার্সের আড়ালে যে গ্রাহককে প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে, অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে, এটির কি কোনো আসলে নীতিমালা বা কোনো ব্যবস্থা, কোনো নজরদারিতে আসা, এটি কি গ্রহণ করা হয়েছে বলে আপনি মনে করেন কিনা? কারণ অনলাইন বিজনেসে আমরা দেখেছি যে এর মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিদেশে টাকা আটকে আছে, এই বিষয়গুলো নজরদারিতে এসেছে কিনা? আমি কয়েকটা কথা খুব স্পষ্ট করে বলি। প্রথম কথা হলো যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অভিযোগ এসছে, সরকারের কাছে সব অভিযোগ জমা হয়েছে, কিন্তু সরকারের যে বিভিন্ন দায়িত্বশীল সংস্থাগুলো আছে তারা কোনো ব্যবস্থা নেয়নি।
আমি প্রথমেই বলি যে এটা কোনো পুলিশি ব্যবস্থার মাধ্যমে ই কমার্সকে কিন্তু নিয়ন্ত্রণও করা যাবে না, বিকশিতও করা যাবে না। অপরাধ সংগঠিত হলে পুলিশ ব্যবস্থা নেবে, কিন্তু এটার জন্য কিন্তু একটা নীতি সাপোর্ট লাগবে, একই সাথে কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড সিস্টেম লাগবে। ইভেলি যদি কোনো টাকা পাচার করে না থাকে অবৈধ পন্থায়, তাহলে কিন্তু তাকে বাঁচতে দেওয়ার সুযোগটা দিতে পারে। এটা হলো আমার একটা অভিমত। এখন হেলাল ভাই যেটা বলছিলেন এই ই কমার্সের ব্যবসার ধরন নিয়ে, দেখেন এটা একটা কানেক্টিভিটি বিজনেস বা নেটওয়ার্ক বিজনেস। এই নেটওয়ার্ক বিজনেস যেটা হয় যে এরা ডেলিভারি, কুরিয়ার, সাপ্লাই চেন, সেলারদের বাড়তি সেল, এটা যদি টিকে থাকে, কোনো এই ধরনের ই কমার্সের ব্যবসা যদি টিকে থাকে, এই ব্যবসাগুলো কিন্তু বাড়বে। এটা একটা চেইনের মতন অনেকটা, সারা দেশে গ্রাহক বাড়বে এবং এমআরপি থেকে কম দামে মানুষ পণ্য পাবে, এটাই কিন্তু স্বাভাবিক, এবং বাড়বে গেটওয়ে লেনদেন। এখন ই কমার্সের সত্যিকারের উৎকর্ষটা কিন্তু এই সিস্টেমটার ভিতরে। যদি আমি ভুল করে থাকি তমাল ভাই আমাকে নিশ্চয়ই সমর্থন করবেন, এটাই উৎকর্ষতা। এখন দেখতে হবে অস্বাভাবিক কিছু ঘটেছে কিনা, যেটা আপনার প্রশ্ন ছিল, সেইটার দিকেই কিন্তু মানুষের লোভটা পড়ে যায়, তখন সেখানে নজরদারিটা করতে হয়। আমরা শুনলাম যে আরও 9টা প্রতিষ্ঠানের দিকে এরকম একটা নজরদারি আছে। জি, ই কমার্স কোম্পানির দেউলিয়া ঘোষণার নজির বিশ্বে অহরহ আছে, এটা কিন্তু নতুন কিছু না। রাসেলও নাকি সেই চেষ্টা করছিল বলে আমরা এটা শুনতে পাচ্ছি। তবে দেনার দায় বাস্তবসম্মত উপায়ে কমায় আনা যায় না, সেই চেষ্টা তো করতে হবে, তাই না? সেইটা যদি কোনো সুযোগ থাকে, বিকল্প চিন্তাটা কিন্তু করতে হবে গ্রাহকদের স্বার্থে। গেটওয়ে পেমেন্টগুলো যে জায়গায় আটকে আছে, সেখানে সত্যি সত্যি এইটাকে কোনো চালু করা যায় কিনা, অনেক বেশি মার্কেটিং কৌশল দিয়ে অথবা নেটওয়ার্কিং কৌশল দিয়ে সেটার একটু চিন্তা করা দরকার। আরেকটা হলো যে ইভেলির একটা মার্কেটিং ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছিল। সমস্যাটা হয় কি, এই ই কমার্সের সাথে যারা ট্রেডিং করে তারা একটা সময় ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করতে চায়, করে যখন নিজের একটা বড় ব্র্যান্ড ভ্যালু হয় তখন সেটা বিক্রি করে দিতে চায়। সাস্টেনেবিলিটির জায়গা থেকে কিন্তু এটা একটা বড় সংকটের জায়গা, অন্তত বাংলাদেশের মতন কনটেক্সটে। এই কারণে এখানে কিন্তু গেটওয়ে পেমেন্টটা আটকে যাচ্ছে। কী কারণে? এই যে ডিসকাউন্ট মডেলটার প্রবলেমটা কোন জায়গা হলো, ফ্রম দি পাবলিক অ্যাকাউন্ট পেমেন্ট করা হচ্ছে, নট ফ্রম দ্য ওন অ্যাকাউন্ট। এবং এই জায়গাটা কিভাবে অ্যাড্রেস করবেন, এটা কিন্তু ই কমার্সকেও কিন্তু একটু ভাবতে হবে তার মেম্বারশিপ থেকে, অথবা কোনো এসওবিটা তো ওনারা দিয়েছেন ইভেলের ব্যাপারে, কিন্তু সামগ্রিকভাবে এই ডিসকাউন্ট সিস্টেমের পেমেন্টটা কিভাবে হবে সেইটার কিন্তু একটা গাইডলাইন করে দিতে হবে, যাতে এর বাইরে কেউ না যেতে পারে। ফলে যেটা, যদি এটা না করা যায় সরকার থেকে, এখানে দেখেন দেশে একটা কম্পিটিশন কমিশন আছে, কম্পিটিশন কমিশন যখন কাজ করে না তখন সেখানে রেন্ট সিকিং কালচারের জন্ম হয়। এক্স্যাক্টলি কিন্তু ইভেলি কিন্তু রেন্ট সিকিং করছিল, ই অরেঞ্জ রেন্ট সিকিং করছিল। আপনি রেন্ট সিকিং অ্যালাউ করলেন কেন? রেন্ট সিকিং হওয়ার আগেই তো কম্পিটিশন কমিশনের উচিত ছিল সেখানে ইন্টারফেয়ার করা। আমি ই ক্যাবের চেয়ে তো বেশি দায়িত্ব দিব এই প্রতিষ্ঠানগুলোকে, কম্পিটিশন কমিশন, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় ইত্যাদি, যাদের এখানে নজরদারি করবার কথা তাদেরকে, এমনকি এফবিসিসিআই বড় অ্যাপেক্স বডি হিসেবে তাদেরও এখানে কিন্তু একটু দৃষ্টি দেওয়া প্রয়োজন ছিল যে কি হচ্ছে এখানে, কেন মানুষ এখানে সাইক্লোন অফার যাচ্ছে, কেন 150% পর্যন্ত ডিসকাউন্টে পণ্য দিতে পারছে, মানুষকে কিভাবে করছে। হ্যাঁ, একটা ছেলে আমাকে বলেছে সে ইভেলি থেকে 17টা ফ্রিজ নিয়েছে এবং হি ইজ ভেরি হ্যাপি, একটা রেখে 16টা বিক্রি করে দিয়েছে। সুতরাং হ্যাপি গ্রাহকও তো আছে। ই কমার্সের সৌন্দর্যটাকে যদি কোনো কারণে আমরা অ্যাকসেপ্ট করতে না পারি, চালাতে না পারি, তাহলে যেটা হবে, যেটা তমাল ভাই বলছিলেন, যে পুঁজি স্কিম, যেটাকে বলা হচ্ছে যে বিনিয়োগকারীদের অস্বাভাবিক মুনাফার প্রলোভন দেখানো হবে, আর্থিক প্রতারণার জায়গাটা তৈরি হয় এই পুঁজি স্কিমের কারণে। এই সবগুলোই কিন্তু রেগুলেটরি সিস্টেমের আওতায় নিয়ন্ত্রণ করা সম্ভব। অতিরিক্ত লোভ আমরা মানুষের বলছি, কিন্তু অতিরিক্ত লোভ কিন্তু কোম্পানিরও, রাসেলেরও কিন্তু অতিরিক্ত লোভ তৈরি হয়েছিল এখানে। নিজের সীমাবদ্ধতার বাইরে, স্ট্রাকচারের বাইরে গিয়ে ব্যবসাটাকে বড় করেছিল এবং সেখান থেকে সে কিন্তু আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তার নিজের নিয়ন্ত্রণ নিজের বাইরে চলে গিয়েছিল। সুতরাং আমি বলবো ব্র্যান্ড ভ্যালু তৈরি হোক, মূল্য ছাড় হোক, যেটাই করুক, গ্রাহকরা তো এগুলো করে নানাভাবে, নানা স্কিমের আওতায় আনে, কিন্তু এটা যেন একটা সিস্টেমের ভিতর দিয়ে সুকৌশল, ব্যবসার সুকৌশলে পরিণত হয়, প্রতারণার সুকৌশল যাতে না হয়। জি, ধন্যবাদ। এ পর্যায়ে মোহাম্মদ হেলাল উদ্দিন হেলালের কাছে যেতে চাইবো। তার কথার সূত্র ধরে বলতে চাই যে নীতিমালাগুলো প্রণয়ন করা উচিত ছিল, সেই দায় কার উপর বর্তায়? আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা রয়েছে তাদের উপর কি বর্তায়, নাকি আইন শৃঙ্খলা বাহিনী যাদের হয়তো দুদক হতে পারে, সেটা ভোক্তা অধিকার রক্ষা করে যারা, তাদের
ক্ষেত্রে বর্তাতে পারে। এই টাকা পাচার হওয়ার সময় বা টাকা যে পাচার হয়ে যাচ্ছে, গ্রাহকের টাকা চলে যাচ্ছে, এই ব্যাপারগুলোতে নজরদারি কেন এত দেরিতে আসা হয়? হ্যাঁ শান্তপা, আমি বলি, আমি একটু ইস্তেকবার সঙ্গে যুক্ত করি যে এদেরকে একটা সুযোগ দিয়ে যদি গ্রাহকের টাকাটা দেওয়া যায়, একটা সুযোগ, এটা আমিও বলতে পারি। কিন্তু যদি এইভাবে খেয়াল করেন, ওদের প্রথম থেকে ওদের যে ইয়েটা ছিল, সিস্টেমটা ছিল প্রতারণার সিস্টেম। দ্যাট ইজ, আপনি 1 লক্ষ টাকা জমা দিলে 3 মাস পরে একটা পণ্য পাবেন, হ্যাঁ, একটা 2 লক্ষ টাকা দামের পণ্য। সে এই টাকাটা এখানে জমা দিত 1 লাখ টাকা, 3 মাসের জন্য বসে থাকতো। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে ওই যে বললাম আমি, যে দেবে নেবে দেবে নেবে দেবে নেবে নেবে তো আর দেবে না। মানে যখন তার মনে হবে যে না, এই পর্যন্ত টাকা আমার টার্গেট ছিল, ওটা আমার গ্রাহক থেকে পেয়ে গেছে। কারণ গ্রাহকরা যখন দেখবে যে আমি 3 মাস পরে 3 লক্ষ টাকার পণ্যটা আমি 1.5 লক্ষ টাকায় পাচ্ছি, এটা কিন্তু এরকম না যে ঠিক আছে আপনি মূল্যহ্রাস দিয়েছেন, আমরা ইশতাক ভাই মূল্যহ্রাস দিই, বিভিন্ন প্রতিষ্ঠান মূল্যহ্রাস দেয় তার ব্যবসাকে প্রসার করার জন্য। সেটা হচ্ছে আপনি এখন যাবেন, এখনই আপনি ক্যাশ দিয়ে আপনি টাকাটা মালটা নিয়ে আসছেন, আমি হ্যাপি, ঠিক আছে, আমি যা পেলাম। কিন্তু এখানে যেটা উনি করলেন, প্রথম থেকে ওনার যে ব্যবসার যে নর্মসটা, অর্থাৎ আপনি টাকা জমা দিলে 3 মাস পরে আপনার ঘরে পণ্য আসবে, 3 মাস পর আপনি বসে থাকবেন। তাতে মানে বার্তাটা কি যাচ্ছে? এইভাবে অনেক মানুষ লোভে পড়বেন। যখন দেখবেন না, এসে যেটা ইশতাক ভাই বললেন, 17টা ফ্রিজ কিনেছে সে, একটি ফ্রিজ রেখেছে, বাকিগুলো বিক্রি করে দিয়েছে। তাইলে অন্যরা দেখবে জানি সে তো অনেক ব্যবসা করছে, আমিও যাই। তাতে করে তার একটা সময় টার্গেট ফুলফিল হলে, গেটওয়ে লেনদেনটাই তো এরকম না এরকম না, আমরা যেটা হয় নগদ তাৎক্ষণিকভাবে আমি লেনদেনটা পরিশোধ করে ফেলি। কিন্তু এখানে যেটা হচ্ছে, আপনি টাকা জমা দেবেন, ই কমার্সে আপনাকে একটা সময় দিতে হবে, মূল্য হ্রাস থাকবে, সবই থাকবে কিন্তু, এবং সেলারদের সেল বাড়ার জন্য নানা ধরনের প্রক্রিয়া প্রসেস থাকবে। আমার টাকাটা সেটা কি করবে, আর সাপ্লাই চেইনটাকেও কিন্তু আসলে তৈরি করতে হয়। এরপরে যেটা বললো, আমরা যখন বলতে শুরু করলাম, বললো যমুনার সঙ্গে আমরা কথাবার্তা হয়ে গেছে, এগুলো হচ্ছে এক ধরনের রিউমার। হ্যাঁ, এই রিউমারকে যে কারণে কিন্তু আসলে কাস্টমাররা প্রতারিত হয়। এই পর্যায়ে আমরা যখন দেখছি যে গ্রাহকের টাকা আটকে আছে, আমরা যদি এখনকার পরিস্থিতি বিবেচনা করি, ইভ্যালের থেকে গ্রাহকের টাকা ফিরিয়ে দিতে আমাদের কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? প্রথম হচ্ছে আমাদের যে ব্যাংকগুলো, অনেকগুলো ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার ট্যাক্সের টাকা থেকে ব্যাংকের টাকা দিয়েছে ব্যাংকগুলো আবার লেনদেন করার জন্য। সেই ক্ষেত্রে আসলে এখানে কিন্তু খুবই ছোট উদ্যোক্তা বা ছোট কাস্টমাররা বা ছোট মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষই কিন্তু এখানে ইনভেস্ট করেছে। এখানে কিন্তু রেজার্ভের মতো বা আমাদের মতো লোক কেউ ইনভেস্টমেন্টে যায় নাই, কোটি টাকা ইনভেস্টমেন্টে যায় নাই। 2 লাখ, 3 লাখ, 1.5 লাখ, 5 লাখ, 7 লাখ, এরকম 20 লাখ 40 লাখও আছে। ওই তো বাড়তে ভেবে হয়তো চলে গেছে। তো এদের টাকাটা কিভাবে দেওয়া যায়, এই টাকাটা কিন্তু পেতে হবে। প্রথমত হচ্ছে করোনার কারণে মানুষ খুবই ক্ষতিগ্রস্ত, মানুষ কিন্তু একেবারে এক সময় দিশেহারা ছিল। তখন ভাবছে যে ঠিক আছে, এখানে কিছু ইনভেস্ট করে আমি কিছু টাকা পাই, আমি হয়তো বেঁচে যাব। অথবা আমি মনে করি যেভাবে সরকারকে এখানে বসে, সরকার তো মানুষের জন্য, সরকার তো রাষ্ট্র তো জনগণের জন্য, সেই ক্ষেত্রে কিভাবে তাদের টাকাটা দেওয়া যায় এই ব্যাপারটা নীতি নির্ধারণ করা দরকার। আরেকটা বিষয় যেটা প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিদপ্তর এবং বাংলাদেশ ব্যাংক, তাদের কিন্তু কখনোই কোনো দায়বদ্ধতার মধ্যে ওনারা থাকেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, অথচ এই রেগুলেটরি বোর্ডগুলোকে, আমাদের ট্যারিফ কমিশন থেকে শুরু করে, ওনারা যখন দাম বাড়ে তখন দাম বেঁধে দেন, যখন দাম কমে তখন কিন্তু দাম বেঁধে দেয় না। একজন ব্যবসায়ী যখন লস করতে করতে পথে বসে যায়, তখন কিন্তু ট্যারিফ কমিশন আমরা দেখি না, প্রতিযোগিতা কমিশনও দেখি না, ভোক্তাকেও দেখি না। যখন ব্যবসাটা একটু জমজমাট হয় বা একটু সে ব্যবসাটা খুলে বসছে, তখন ভোক্তা যায়, প্রতিযোগিতা কমিশন যায়, ট্যারিফ কমিশন যায়, অন্য অর্গানাইজেশন যায়, গিয়ে তার যত রকম বাংলাদেশে ব্যবসা করা খুবই কঠিন কাজ। আমি একটি অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী করতে চাই আপনার অনুষ্ঠানে, সেটা হচ্ছে প্রত্যেককে আপনি জবাবদিহিতার আওতায় আসতে হবে। আমি অন্যায় করলে আমাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। আর যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, অর্থাৎ ভোক্তা অধিদপ্তরের কাজটা কি, ভোক্তা কোথাও প্রতারিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ওনারা কয়টা ব্যবস্থা গ্রহণ করছেন আমরা দেখি নাই। ওনারা নিজেরা স্ব-উদ্যোগী হয়ে বিভিন্ন দোকানে গিয়ে ওনারা মামলা করেন। আপনি প্রতিযোগিতা কমিশন, আজ পর্যন্ত ওনাদের অনেকবার কথা আলোচনায় বসছে, ওনারা বলেন দেখেন আমাদের জনবল কম, এই কারণে আমরা এটাকে খুব স্ট্রেনদেন করতে পারি না। আচ্ছা, 17-18 কোটি মানুষ বাংলাদেশে, তারপর ওনার জনবল কম। এই ধরনের একটি ডান হাত বাম হাত, একটি অতিরিক্ত হাত হচ্ছে অজুহাত। এই অজুহাতটা আমরা আর দেখতে চাই না। আমরা আসলে দেশটা এগিয়েছে, গত 10-12 বছরের দেশটা কিন্তু সত্যি একটি জায়গায় আমরা পৌঁছেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এক জায়গায় গিয়েছি। আমরা কিন্তু এখন স্বপ্ন দেখছি, অনেক বড় স্বপ্ন, কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলো আমাদের ইমেজ সংকট করছে।
ব্যবসায়ীদের ইমেজ সংকট করছে। আমি মনে করি যেভাবেই হোক ইমেজ সংকটটা কমাবার জন্য এই রেগুলেটরি বোর্ডগুলোকে আরও সোচ্চার হতে হবে এবং আরও তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা দেখতে চাই তারা ওনাদের কাজগুলো যথাযথ পালন করে। ধন্যবাদ হেলালুদ্দিন হেলাল। আমি এই পর্যায়ে মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমালের কাছে যেতে চাইবো। এই যে আস্থা হারানোর বিষয়টি, ইমেজ হারানোর বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, যে যেসব অনলাইন প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যারা এক্সিস্টিং, যারা এই ব্যবসার সাথে জড়িত, তারা আস্থা ফেরাতে কি করা উচিত তাদের বলে আপনার মনে হয়? প্রথম কথা হচ্ছে আস্থা ফেরানোর জন্য একটাই উপায়, সেটা হচ্ছে যে সুষ্ঠুভাবে নিয়ম নীতি মেনে যে সরকার প্রদত্ত নিয়ম নীতিমালা আছে সেগুলো মেনে ব্যবসা পরিচালনা করতে হবে এবং তাতেই করে একটা মার্কেট একটা স্টেবল সিচুয়েশনে আসবে, একটা কম্পিটিটিং এনভায়রনমেন্ট তৈরি হবে সবার জন্য, এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি হবে প্রত্যেকের জন্যই। আমাদের যে নতুন নির্দেশিকাটা বের হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে 4 জুলাই, সেই নির্দেশিকা পরিচালনা করে আমি সবাইকে অনুরোধ করব বিক্রেতা এবং ক্রেতা সবাই যাতে ওই নির্দেশিকা মেনে যাতে ব্যবসা পরিচালনা করছেন কিনা সবারই এটা দেখার দায়িত্ব রয়েছে এবং ডিজিটাল কমার্স নীতিমালার আওতায় যাতে সকল মিনিস্ট্রিগুলা তাদের অ্যাকশন প্ল্যানগুলো সেট করে নেন, সেটা আমাদের প্রস্তাবনায় থাকবে। আর আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এখন এই আস্থা ফেরানোর জন্য সরকারের কি করণীয়। আমার মনে হয় সরকারের একটা সমন্বিত উদ্যোগে নেওয়ার প্রয়োজন রয়েছে। এটা মিনিস্ট্রি অফ কমার্সের আওতায় হতে পারে, যেহেতু ডিজিটাল কমার্স সেল গঠন করার কথা বলা আছে ডিজিটাল কমার্স নীতিমালায়, সবাইকে নিয়ে সমন্বয় করে বা বাংলাদেশ ব্যাংক, আইসিটি ডিভিশন, মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশন, ডাক কে নিয়ে একটা সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন আছে এবং এই ডিজিটাল যে প্রডিউস গুলো হচ্ছে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের ডিজিটাল পদ্ধতিগুলোকে ব্যবহার করতে হবে, যেটা এখন আমরা শুরু করতে পারিনি। যেমন আমাদের একটা সেন্ট্রাল কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার প্রয়োজন রয়েছে, যাতে করে আমরা জানি না কতজন ক্রেতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, কে কে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের ফিউচারে যেহেতু প্রচুর কমপ্লেইন আমরা পাই, এটাকে একটা স্ট্রাকচার জায়গায় নিয়ে আসতে হবে, একটা ডিজিটালি মনিটরিং সেলও গঠন করতে হবে, যেটার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়ে, ডেলিভারি কোম্পানি, লজিস্টিক্স, সাপ্লাই চেইন মনিটরিং এর একটা নেটওয়ার্কের মধ্যে আনতে হবে, যাতে করে আমরা এই মাধ্যমে সারা দেশব্যাপী ক্রেতাদের বিহেভিয়ারাল প্যাটার্ন আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে। যারা কিনছেন তারা কি পরিমাণ ফিডব্যাক দিচ্ছেন, বিভিন্ন অনলাইন বাইং প্ল্যাটফর্মে তাদের এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে, এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তা না হলে আমরা এখন যে এই লক্ষ লক্ষ কমপ্লেইন ক্যাটারিং করার চেষ্টা করছি সেটা ফিউচারে কিন্তু এগুলো সমাধান আমরা দিতে পারবো না। মনিটরিং এর আওতায় আনতে হবে এমনটাই বলতে চাচ্ছেন। আচ্ছা, আরেকটি বিষয়ে আমি জানতে চাইবো যে বাংলাদেশে যেহেতু ই কমার্স এই খাতটি ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে, সেক্ষেত্রে বিদেশি জায়ান্ট যেগুলো আছে তারা কি আসতে পারে কিনা এবং আসবে, এসে কতটুকু বিনিয়োগ করা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? না, অবশ্যই আপনি দেখবেন যে এই সময়ও, এই প্যান্ডেমিকের সময় বেশ কিছু বড় বড় ইনভেস্টমেন্ট কিন্তু বাইরে থেকে এসছে এবং ই কমার্স সেক্টরে সবচেয়ে বড় বড় ইনভেস্টমেন্ট গুলো আসছে, বিকজ বাংলাদেশ মার্কেটটা ইজ এ ভেরি পোটেনশিয়াল মার্কেট। খুব অল্প জায়গায় 20 কোটির অধিক লোক বসবাস করে আমাদের দেশে এবং এটা এতটাই পোটেনশিয়াল একটা মার্কেট। আমরা এখন পর্যন্ত কিন্তু পুরোটাই আনট্যাপ মার্কেট, রুরাল ইকোনমিটাকে এখন পর্যন্ত আমরা টাচই করতে পারিনি। মানে ই কমার্সে আমরা যা দেখছি তা ভেরি লিমিটেড স্কেল দেখছি। এখন পার ডে ট্রানজাকশন হয় প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ। এটার পরিমাণ সিগনিফিকেন্ট বেড়ে যাবে উইদিন এ ফিউ ইয়ার্স। আপনি দেখবেন যখন রুরাল ইনফ্রাস্ট্রাকচারটা, লজিস্টিক্স, সাপ্লাই চেইনটা বাড়বে, ইন্টারনেট পেনিট্রেশন বাড়বে। আমি বলছিলাম যে রুরাল ই কমার্সটাকে এখন আমরা 70% আমরা শহর কেন্দ্রিক, এখনো 30% মাত্র রুরাল। ক্রস বর্ডার ই কমার্স একটা সামনে বড় ভবিষ্যতে মানে $বিলিয়ন ইন্ডাস্ট্রি আমাদের পড়ে আছে ক্রস বর্ডার ই কমার্সে। সো আমি মনে করি এটার একটা বড় ইন্ডাস্ট্রি ইজ কামিং আপ। স্টিল সম্ভাবনার জায়গা আছে, যেহেতু আমরা একটা ধাক্কা খেয়েছি। আই হোপ যে সবাই মিলে আমরা এই প্রবলেমটাকে ওভারকাম করে উঠতে পারবো খুব শীঘ্রই। এবং সরকারেরও যেহেতু আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন ডিজিটাল বাংলাদেশ গড়ার, সরকারের প্রতিটা ডিপার্টমেন্টের এটার ব্যাপারে একটা কিন ইন্টারেস্টও রয়েছে আমরা দেখতে পাই। তো আশা করছি যদি আমরা সবাই মিলে একত্রে একটা স্ট্রাকচার দিতে পারি এই সেক্টরটার জন্য, ভবিষ্যতে এই নতুন কর্মসংস্থান তৈরি এবং ডিজিটাল ইকোনমি গড়ার ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা রাখবে আমাদের এই ই কমার্স সেক্টরটি।
ধন্যবাদ। এ পর্যায়ে সৈয়দ ইশতিয়াক রেজার কাছে যেতে চাইবো যে যেসব প্রতিষ্ঠানকে নিয়ে আমাদের প্রতারণার অভিযোগ উঠছে, ই ভ্যালির কথা যদি বলি, সম্প্রতি ই ভ্যালি আমরা বিভিন্ন সময় দেখেছি যে মার্কেটিং পলিসি গ্রহণ করেছে বিভিন্ন জায়গায় স্পন্সরশিপ দিয়ে, এমনকি আমরা ক্রিকেট বোর্ডের সাথেও দেখতে পেয়েছি রেবের sponsorship, চলচ্চিত্র জি, নির্মাণ। চলচ্চিত্র নির্মাণ। তো এই সব ক্ষেত্রে যখন মানুষকে সামনে আসে যে ই ভ্যালি এইসব প্রতিষ্ঠানের সাথে এইসব জায়গায় সংশ্লিষ্টতা, সেটিকে জনগণ আসলে আস্থা করতেই বাধ্য না সেখানে? যখন দেখবে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে সরকার সম্পৃক্ততা রয়েছে, তখন মানুষের আস্থা না থেকে আসলে কোথায় যাবে? না, আপনি একদম রাইটলি বলেছেন যে আমরা দেখলাম যে ক্রিকেট বোর্ডের স্পন্সর হচ্ছে, কিংবা র্যাবের চলচ্চিত্র বানাচ্ছে, টেলিভিশন চ্যানেলগুলোতে স্ক্রলের স্পন্সর হচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে, পত্রিকাগুলোতে অনলাইনে তারা বিজ্ঞাপন দিচ্ছে, তারা নানা ধরনের স্পন্সর হচ্ছে। সুতরাং গণমাধ্যমকেও কিন্তু এখান থেকে পৃথক করা যাবে না যদি দায় কারো উপরে চাপাতে চান। আমরা তো সেই বিজ্ঞাপন নিয়েছি, তো সুতরাং স্পন্সরশিপ নেওয়া হয়েছে। এমনকি ইকেবও কিন্তু স্পন্সরশিপ নিয়েছে তাদের সাংগঠনিকভাবে, হয়তো এফবিসিসিআইও নিয়েছে, আমি জানি না। এগুলো দেখে তো মানুষ উদ্বুদ্ধ হয়েছে, উদ্বুদ্ধ হওয়ার কারণেই কিন্তু মানুষ সেখানে বিনিয়োগ করতে গেছে। বিনিয়োগ করাটা উদ্দেশ্যের না, ইভেন আমি মনে করি যে ডিসকাউন্ট অফারটাও দোষের কিছু না। এটা তো ব্যবসার একটা পলিসি, সেটা আমাকে করতে হবে, দেখতে হবে যে আমি অস্বাভাবিক কিছু করছি কিনা। আমি শেষ করব এইভাবে যে দেখেন, বড় যে আর্থিক প্রতারণার ঘটনাগুলো ঘটেছে সেই 2000 সাল থেকে, ডেস্টিনি, ইউনিপে 2 কিংবা ধরেন যুবকের মতন ঘটনাগুলো, প্রত্যেকটা ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কোনো কোনো ব্যক্তি লাভবান হয়েছে, কিন্তু জনগণ কিন্তু কোনো টাকা আজ পর্যন্ত পায়নি। ডেস্টিনি টাকা পায় নাই, ইউনিপির টাকা পায় নাই, যুবকের টাকা পায় নাই। সুতরাং খুব চেনা ছকে হাঁটলে ইভেলির টাকাও কিন্তু জনগণ পাবে না, এই গ্রাহকরা পাবে না। চেনা ছকের বাইরে কোনো ছক আছে কিনা সেটা একটু সৃজনশীল চিন্তা করতে হবে, গাইডলাইন তৈরি করে কিন্তু গ্রাহকের টাকাটা ফেরত দেওয়ার কথা ভাবতে হবে। এখানে মনে রাখতে হবে, ব্যক্তি রাসেলকে শাস্তি দেওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় কিন্তু অসংখ্য গ্রাহকের টাকা। কি মনে হয় অচেনা ছক কি হতে পারে, কোনো উপায় কি রয়েছে? সেটা তো আমি তো বললাম যে সেটা বের করুক, সেখানে আমাদের যে ডিজিটালি এক্সপার্ট যারা আছেন, যারা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বোঝেন, যারা মার্কেট অপারেশন বোঝেন, তারা সবাই মিলে এটা চিন্তা ভাবনা করুক যে কিভাবে এই টাকাটা ফেরত দেওয়া যায়। জি, ধন্যবাদ। হেলাল উদ্দিন হেলাল, আপনার কাছে শেষ কিছু যোগ করতে চান কিনা জানতে চাইব এই বিষয়ে। আপনি এখন ইভেলির টোটাল টাকা পাওয়া গেল 30 লক্ষ টাকা, জি, যেখানে 1000 কোটি টাকার ক্লেম। অর্থাৎ এটা কি হবে আমি জানি না। আমার যেটা মনে হয়, আপনি গত সপ্তাহে আমার ফ্রেন্ডের বাসায় গেলাম, সেখানে ওরা অনলাইনে শুটকি ভর্তা নিয়ে এসছে অনলাইনে। তো আমাকে বললো হ্যাঁ, তো আমি খেলাম সারা রাত, কিন্তু আমার সারা দিন আমার পেট জ্বালা পোড়া, প্রমিস। বিকজ আপনি অনলাইন বিরোধী। না, আমি তার জন্য না, মানে অনলাইনে এখন শুটকি ভর্তা পাওয়া এটা তো যাচ্ছে। অনলাইনের দোষটা এলান ভাই। হ্যাঁ, আমি শেষ করছি তমাল ভাই, এটা তো আর অনলাইন দোষটা না না তমাল ভাই, আমি শেষ এটা করছি। particular মানে আমি এইটা আমার বলার উদ্দেশ্য আমি শেষ করি। বিষয়টা হচ্ছে যে আমিও চাই অনলাইনটা একটা সিস্টেমের মধ্যে আসুক, এবং তার জন্য আমার যেটা মনে হয় যেন করোনাকালে আমরা দোকানপাট মানুষজন সব বন্ধ করে দিলাম না, চলাফেরা সব বন্ধ করে দিলাম। আমার মনে হয় এখন এই মুহূর্তে এই অনলাইন ই কমার্স এটাকে আপাতত স্থগিত করে কিভাবে এটাকে একটা মানে সিস্টেম আনা যায়। কোনো কিন্তু গ্লোবালাইজেশনের যুগে কি আমরা কোনো ব্যবসাকে স্থগিত করা যায় না। করতে পারি কিনা? আপনার কোনো নীতিমালা এখনো হয় না। শুনেন, আমরা কোন অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কিন্তু অনেকে ভালো ব্যবসাও করছে, না যারা সৎ ব্যবসাও না, করছে। আমি তাদের সঙ্গে গ্রাহকদের একমত, satisfaction-ও আছে। কিন্তু আপনি যদি ওটা দেখেন 5 to 10%, যদি গ্রাহকদের স্যাটিসফ্যাকশন, সেটা আমি দোকানে গিয়েও ঠকি। হ্যাঁ, সেটা কিন্তু 5 to 10%। দোকানে গিয়ে ঠকলে আপনি আমাকে বলবেন, নিশ্চয়ই আমি আপনাকে ডেফিনেটলি আমি সেই ব্যবস্থা আপনারা বাবু কই? নরমালি বুঝতেছি, দোকানে গিয়ে ঠকার ব্যবস্থা আপনি দেখে শুনে কেনেন। আমি সেটা বলছি না, আমি ই কমার্স আরো ফ্লারিশ হোক, আমি সেটা চাই। জি। কিন্তু আমার মনে হয় ইমিডিয়েট যদি আমরা একটা নীতি নির্ধারণ করতে না পারি, জি। এবং ই ক্যাব যে আছে ওদেরকে যদি শক্ত হাতে আমরা শেষ- কিছু ক্ষমতা দেওয়া না জি, হয়, হ্যাঁ। তাইলে কিন্তু আসলে এরকম এই শুটকি ভর্তা আমরা খাবো, একদমই শেষ খেয়ে পর্যায়ে আমাদের চলে পেট এসেছি। জ্বালাপোড়া করবে। আব্দুল ওয়াহেদ তমাল, আপনার কাছ থেকে শেষ কিছু শুনতে চাইবো। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলছি, আমাদেরকে আরো ডিজিটাল হতে হবে, আমাদের সকল ব্যবসায়ীদেরকে আরো ফ্যাসিলিটেট করতে হবে, প্রত্যেকেই যাতে অনলাইনে ব্যবসা আসতে পারেন এবং সেই ব্যবসা আসার জন্য তাদের পথটাও সহজ করে দিতে হবে। পাশাপাশি একটা আইন শৃঙ্খলার মাধ্যমে যাতে তারা তাদের ব্যবসাগুলো পরিচালনা করতে পারেন, সেই ব্যাপারটাকে এনশিওর করতে হবে, যাতে করে এই ব্যবসাটা ফ্লারিশ করে। এটার অপরচুনিটি আমরা জানি, এটার থ্রেটস আমরা জানি এখন। সো এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে সরকারের সকল মহল মিলে এখনই একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইমিডিয়েটলি নেওয়া প্রয়োজন, Yes. যেটার প্রস্তাব রাখতে চাই। সেই মুহূর্তে আমার মনে হয় এইটা সবাই উপকৃত হবে।
ধন্যবাদ। সঠিক নীতিমালা প্রণয়ন করে আমরা যেন ই কমার্সকে আরো সফলভাবে সফল অবস্থানে দেখতে পাই এবং জনগণ যেন প্রতারিত না হয়, তাদের টাকা ফেরত পায়, এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের এসএসআরএম মুক্তমঞ্চ অনুষ্ঠান। আমাদের 3 জন অতিথিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং ধন্যবাদ দর্শককেও।